এই প্রস্টেট গ্রন্থি বড় হতে হতে এক পর্যায়ে এমনও হতে পারে যে পেশাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণত কিছু বেজলাইন ইনভেস্টিগেশন রয়েছে, যে ইনভেস্টিগেশনগুলো করলে আমরা খুব সহজেই প্রস্টেটের এই সমস্যা আমরা ধরতে পারি। প্রস্টেট বড় হলেই যে পেশাবের সমস্যা হবে তাও নয়, আবার প্রস্টেট ছোট থাকলে যে পেশাবের সমস্যা হবে না ব্যাপারটা তাও নয়। এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে আমরা প্রথমেই সার্জারিতে যাই না, তবে কিছু কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো তৈরি হলে সার্জারি করা বাঞ্ছনীয়। অনেক রোগী আমাদের কাছে এসে বলে যে স্যার আমাকে লেজার সার্জারি করে দেন। এই লেজার সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি আমরা চিকিৎসা না নিই তাহলে কি হতে পারে? অনেকের মনে এই প্রশ্ন আসে, এনলার্জ প্রস্টেট ক্যান্সারে টার্ন নিতে পারে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডসেন্সের সকল সম্মানিত দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার মোহাম্মদ ইশতিয়াকুল হক মর্তুজা, ইউরোলজি স্পেশালিস্ট অ্যান্ড কনসালটেন্ট হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো এনলার্জ প্রস্টেট। প্রস্টেট গ্রন্থিটা আমাদের পুরুষের জেনিটো ইউরিনারি সিস্টেমের একটি অংশ। তো এই প্রস্টেট গ্রন্থি প্রত্যেক পুরুষেরই বয়স 50 পার হয়ে গেলে এই গ্রন্থির আকার বড় হতে থাকে। তবে এটি সাধারণত দেখা যায় যে 60 থেকে 70 বছর বয়সের ক্ষেত্রে 70% মানুষেরই প্রস্টেট বড় হয়ে যায়, এবং 80 বয়সের উপরে 80 থেকে 90% মানুষেরই প্রস্টেট বড় হয়ে যায়। প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে আমরা একে এনলার্জ প্রস্টেট বলি। এই এনলার্জ প্রস্টেট হলে রোগীরা সাধারণত আমাদের কাছে কি কি সমস্যা বা উপসর্গ নিয়ে আসে? রোগীর ঘন ঘন পেশাব হওয়া, রোগীর পেশাবের বেগ আসলে ধরে রাখতে না পারা, অনেক সময় পেশাবের বেগ আসলে 2-1 ফোঁটা পেশাব বের হয়ে যাওয়া, এবং রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে পেশাবের চাপে ঘুম ভেঙে ঘুম থেকে উঠে পেশাব করতে যাওয়া, এবং এই ঘটনাটি বারবার ঘটা। এর সাথে পেশাবের রাস্তা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে পেশাব করার সময় চাপ দেয়া, পেশাব শুরু হতে একটু দেরি হওয়া, পেশাবের গতি যখন চলমান তখন থেমে যাওয়া, আবার হওয়া, আবার থেমে যাওয়া, এবং পেশাবের গতি চিকন হয়ে যাওয়া, পেশাবের গতি ধীর হয়ে যাওয়া, এবং এরপরে পেশাব শেষ করার পরে মনে হওয়া যে আমার পেশাবটা সম্পূর্ণ হলো না, পেশাবের থলিতে কিছু পেশাব থেকে গেল। পেশাব দিয়ে রক্তপাত হতে পারে, যেটাকে আমরা হেমাচুরিয়া বলি। এবং আরেকটি সমস্যা হতে পারে, সেটি হলো পেশাবের রাস্তায় ইনফেকশন হতে পারে। এই ইনফেকশনের কারণে পেশাবে জ্বালা পোড়া, তলপেটে ব্যথা এবং জ্বর নিয়ে আসতে পারে। এই প্রস্টেট গ্রন্থি বড় হতে হতে এক পর্যায়ে এমনও হতে পারে যে পেশাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা অ্যাকিউট রিটেনশন বলি, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকিউট রিটেনশনের পেশেন্টদেরকে আমাদের পেশাবের রাস্তায় নল দিয়ে দিতে হয় বা ক্যাথেটার দিতে হয়, এবং কোনো কোনো রোগীর ক্যাথেটার খোলার পরে তারা আবার স্বাভাবিকভাবে পেশাব করতে পারে। কোনো কোনো রোগী ক্যাথেটার খোলার পরে পুনরায় পেশাব আটকিয়ে যায়, আর পেশাব করতে পারে না, তখন আবার ক্যাথেটার করে দিতে হয়। একে আমরা রিফ্র্যাক্টরি রিটেনশন বলি। সাধারণত কিছু বেজলাইন ইনভেস্টিগেশন রয়েছে, যে ইনভেস্টিগেশনগুলো করলে আমরা খুব সহজেই প্রস্টেটের এই সমস্যা আমরা ধরতে পারি যে প্রস্টেটটা বড় হলো কিনা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রস্টেট বড় হলেই যে পেশাবের সমস্যা হবে তাও নয়, আবার প্রস্টেট ছোট থাকলে যে পেশাবের সমস্যা হবে না ব্যাপারটা তাও নয়। তার মানে অনেক সময় অনেক বড় প্রস্টেটও দেখা গেছে পেশাবের রাস্তাকে সম্পূর্ণরূপে চেপে ধরে না, আবার অনেক সময় দেখা গেছে অনেক ছোট প্রস্টেট পেশাবের রাস্তাকে চেপে ধরে এ ধরনের উপসর্গগুলো তৈরি করছে। তো আমরা সাধারণত ইউরোলজিতে যে বেসলাইন কিছু ইনভেস্টিগেশন, আল্ট্রাসাউন্ড, ইউরোফ্লোমেট্রি, সেরাম পিএসএ, ইউরিন আরএমএসিএস, সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এই ধরনের বেসলাইন কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমরা এই রোগটি ধরে থাকি। তবে ইনভেস্টিগেশন দেওয়ার আগে একটি ফিজিক্যাল এক্সামিনেশন আমাদের করা প্রয়োজন, সেটিকে ডিআরই বলে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। আমরা রোগীর পায়খানার রাস্তায় আঙ্গুল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই যে প্রস্টেটটা বড় হয়েছে, এই প্রস্টেটটা কি ভালো কারণে বড় হয়েছে নাকি এটা কোনো ক্যান্সারে টার্ন নিয়েছে। এখন এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে আমরা প্রথমেই সার্জারিতে যাই না, তবে কিছু কিছু কন্ডিশন রয়েছে যে কন্ডিশনগুলো তৈরি হলে সার্জারি করা বাঞ্ছনীয়। আমরা শুরুতে মেডিকেল যে ম্যানেজমেন্ট দিই, কিছু ড্রাগস বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল রয়েছে,
যে ড্রাগগুলো আমরা গ্রেডিং এর ভিত্তিতে আমরা রোগীদেরকে এই ধরনের ড্রাগ সিঙ্গেল থেরাপি, মনোথেরাপি অথবা কম্বিনেশন থেরাপি আমরা দিয়ে থাকি। তবে বলে রাখা উচিত, আমরা সাধারণত এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি সেই ওষুধগুলোর কিছু সাইড ইফেক্ট রয়েছে। যেরকম আমরা কমনলি আলফা 1A ব্লকার ইউজ করি। আমাদের এই আলফা 1A ব্লকারের মধ্যে যে ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলো ব্যবহার করলে সাধারণত কমন যে সমস্যাটি হয় সেটি হলো রেট্রোগেড ইজাকুলেশন। পাশাপাশি রোগীরা আরেকটি সমস্যা নিয়ে আসে, সেটিকে আমরা সাধারণত অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলি। তবে এটির একটি ভালো দিক হলো যে রেট্রোগেড এই ইজাকুলেশন এই ওষুধটি বন্ধ রাখলেই আবার হলো এই ইজাকুলেশনটি নর্মাল অ্যান্টিগ্রেড ডিরেকশনে চলে আসে। আরেকটি আমরা হরমোনাল ড্রাগ ইউজ করে থাকি যেটাকে 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর বলে থাকে। তো এই 5 আলফা রিডাকটেজ ইনহিবিটর ড্রাগ ইউজ করলে সাধারণত দেখা যায় যে একটু লিবিডো কমে যেতে পারে এবং ইরেকটাইল ডিসফাংশন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এই দুটো জিনিস একটু রোগীদেরকে জানা থাকতে হবে যে এখানে আমরা রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি। কেননা এই ওষুধগুলো না দিয়ে যদি রোগী কোনো ওষুধ ছাড়াই এই পরিস্থিতিতে থাকে তাহলে ওষুধ না খেলে আসলে কি সমস্যা হতে পারে। ওষুধ না খেলে যে সমস্যাটা হবে, এই দীর্ঘদিন ধরে পেশাব জমে থেকে পেশাবের রাস্তায় এই ইনফেকশন হবে, রিপিটেড ইনফেকশন, এবং এমনকি পেশাব জমে এটাকে আমরা হাইড্রো ইউরেটারোনেফ্রোসিস, কিডনিতে পানি জমে পর্যন্ত যেতে পারে। এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আনট্রিটেড অবস্থায় যদি রোগীরা থাকে সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটি হলো যে পেশাবের থলির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এমনও রোগী আমাদের কাছে এসেছে যে দীর্ঘদিন ধরে সে চিকিৎসা না নিয়েছিল এবং তার পেশাবের থলির কার্যক্ষমতা একেবারেই নষ্ট হয়ে গেছে, যাকে আমরা ডিকম্পেনসেটেড ব্লাডার বলি। কিছু কিছু রোগী আমাদের কাছে আসে যারা দীর্ঘদিন ধরে এই পেশাবের রাস্তা বন্ধ থাকার কারণে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থেকে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি পর্যন্ত ডেভেলপ করে যায়। আর মানে কিডনিটিও তাদের আস্তে আস্তে ফেইল হতে থাকে। একটি বিষয় নিয়ে অনেকেই বলে থাকেন যে আমরা কখন সার্জারি করব এবং কখন আমরা বুঝবো যে না এখন আসলে মেডিকেল থেরাপিতে কাজ হচ্ছে না। এই সিদ্ধান্তটি আসলে ইউরোলজিস্টই একদম সঠিকভাবে নিতে পারবে। এই সিদ্ধান্তটি কখনোই রোগীর উপরে নয়। যদি 3 মাস থেকে 6 মাস মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও যখন রোগীর সিমটমস উপসর্গের কোনো উন্নতি হয় না, যদি পেশাব কমপ্লিট আটকিয়ে যাওয়ার পরে সেটা ক্যাথেটার দিয়ে রিলিফ করার পরে পেশাব আবার পুনরায় আটকে যায়, যেটিকে আমরা বলি রিফ্র্যাক্টরি রিটেনশন। এবং শুধু তাই নয়, যদি এনলার্জ প্রস্টেটের সাথে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম এর সাথে যদি কারো পেশাবের থলিতে পাথর হয়ে থাকে, কারো যদি পেশাব দিয়ে রক্ত যায়, কারো যদি পেশাবের রাস্তায় বা পেশাবের থলিতে বারবার ইনফেকশন হতে থাকে, এবং কারো যদি কিডনি ফেইল হয়ে যায় এবং কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, এ ধরনের সমস্যাগুলো যদি দেখা দেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আর মেডিকেল চিকিৎসায় আর সম্ভব নয়, এখন সার্জিক্যাল চিকিৎসা নেওয়া প্রয়োজন। ইতিপূর্বে বাংলাদেশে যখন এ ধরনের চিকিৎসা অ্যাডভান্সমেন্ট ইউরোলজি ছিল না, তখন এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে দেখা যেত যে ওপেন সার্জারি প্রচলন ছিল। এখন আমাদের দেশে এবং বহির্বিশ্বে ওপেন সার্জারি এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে নেই বললেই চলে। এখন আসলে মিনিমাল ইনভেসিভ সার্জারি চলে আসছে প্রস্টেটের চিকিৎসার ক্ষেত্রে। অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা এই চিকিৎসাগুলো করে থাকি। সবাই এখন মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরগুলোই পছন্দ করে। এই মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরগুলোর মধ্যে বাংলাদেশে কমনলি যেগুলো আমরা অ্যাভেলেবল সেটি মনোপোলার টিউআরপি, বাইপোলার টিউআরপি, কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমাদের লেজার ব্যবহার করে থাকে অনেক চিকিৎসক। প্রস্টেট গ্ল্যান্ডের সাইজ কতটুকু আছে এবং রোগীর অ্যাসোসিয়েটেড কোনো কোমরবিডিটিস আছে কিনা, বা ডায়াবেটিস মেলাইটাস বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিজম, সিকেডি, ক্রনিক রেনাল ডিজিজ, এ ধরনের রোগগুলো আছে কিনা, সবকিছু মিলিয়ে একজন সার্জন সিদ্ধান্ত নেয় যে আসলে আমার অপারেশনের মিনিমাল ইনভেসিভ টেকনিকগুলোর মধ্যে আমার কোন টেকনিকটি এই রোগীর জন্য পারফেক্ট হবে। অপারেশনের পরবর্তীতে যেটি হয় সেটি হলো এই প্রস্টেট অপারেশনের পরবর্তীতে পেশেন্টদের রেট্রোগ্রেড ইজাকুলেশনের সমস্যাটি এটি কিন্তু পার্মানেন্টলি থেকে যায়। পেশেন্টের কন্টিনিউয়াস পেশাব ঝরতে থাকা বা যেটাকে ইনকন্টিনেন্স বলা হয়, এটি সাধারণত 3 সপ্তাহ থেকে 3 মাস, কোনো ক্ষেত্রে 6 মাস এর মাঝেই এটি নর্মাল অবস্থায় ফিরে আসে। এবং আমরা অপারেশনের পরে পেশেন্টদেরকে একটু পেলভিক ফ্লোর এক্সারসাইজ শিখিয়ে দিই। এই এক্সারসাইজ করলে এই মাংসপেশিগুলোর রক্ত সঞ্চালন এবং সক্ষমতা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে এই পেশাবের কন্ট্রোলটি তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
বরাবরের মতোই সার্জিক্যাল ট্রিটমেন্টের এই খরচ ডিপেন্ড করে কোন হাসপাতালে আপনি করছেন, সেই হাসপাতালে সার্ভিস রিলেটেড খরচ কিরকম, প্লাস কোন ধরনের আর্মামেন্টারিয়াম আমরা ইউজ করছি, আমরা কি মনোপোলার মেশিন ইউজ করছি নাকি আমরা বাইপোলার টিউআরপি ইউজ করছি নাকি আমরা লেজার ইউজ করছি। এই লেজার এই শব্দটি সবার কাছে খুব প্রচলিত। অনেক রুগী আমাদের কাছে এসে বলে যে স্যার আমাকে লেজার সার্জারি করে দেন। আসলে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই লেজার সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই লেজার অপারেশন শুধুমাত্র কিছু কিছু রোগীর ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের রক্তের সমস্যা, রক্ত জমাট বাঁধতে সমস্যা, রক্তের কিছু হেমাটোলজিক্যাল কিছু প্রবলেম থাকলে সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই লেজার প্রস্টেটেক্টমি আসলে ইন্ডিকেটেড থাকে। আদারওয়াইজ জনসাধারণের জন্য সবার ক্ষেত্রেই এই লেজার প্রস্টেটেক্টমি প্রযোজ্য নয়। তবে সার্জন যদি চয়েস করেন এবং পেশেন্ট যদি চান সেক্ষেত্রে তারা করতে পারেন, তবে এর খরচ অনেক বেশি। নর্মাল মনোপোলার বা বাইপোলারের যা খরচ, লেজার করলে তার চেয়ে খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে। যদি আমরা চিকিৎসা না নিই তাহলে কি হতে পারে? মেডিকেল চিকিৎসা নিয়ে অনেকে দীর্ঘ সময় ভালো থাকে, কিন্তু এক পর্যায়ে যে দেখা যায় যে আর মেডিকেল চিকিৎসা কাজ করছে না, 3 মাস 6 মাস বা 1 বছর ধরে মেডিকেল চিকিৎসার পরেও উপসর্গগুলো উন্নতি হচ্ছে না, তখন সার্জিক্যাল চিকিৎসায় আমরা যাই। আর কিছু কিছু রুগী আসেন যারা কখনোই মেডিকেল চিকিৎসা নেননি, সরাসরি তাদের দেখা যায় যে পেশাব আটকে গিয়েছে বা দীর্ঘদিন ধরে পেশাব জমে থাকে, ফোটায় ফোটায় পেশাব পড়ে। এ ধরনের সমস্যা নিয়ে আসলে আমরা আবারও ইনভেস্টিগেশনের মাধ্যমে ডিটেক্ট করে ফেলি যে আসলে মেডিকেল ট্রিটমেন্টে আমাদের ফার্দার কাজ হবে কিনা এবং সরাসরি সার্জিক্যাল চিকিৎসা লাগবে কিনা। অনেকের মনে একটি প্রশ্ন আসে যে এই এনলার্জ প্রস্টেট এটা কি ক্যান্সারে টার্ন নিতে পারে কিনা। এনলার্জ প্রস্টেট ক্যান্সারে টার্ন নিতে পারে না, বরঞ্চ ক্যান্সারের কারণেই প্রস্টেট এনলার্জ হয়ে যেতে পারে। এই এনলার্জ প্রস্টেট সাধারণত দুই ধরনের হয়, একটিকে আমরা বিনাইন এনলার্জমেন্ট বলি, আরেকটি হচ্ছে যদি ম্যালিগনেন্সি বা ক্যান্সারের কারণে প্রস্টেট এনলার্জ হয়। এনলার্জ প্রস্টেট আমরা যখন অপারেশন করি, অপারেশনের পরে মাংসগুলো কেটে নিয়ে আসা মাংসগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে ডিটেক্ট করি যে আসলে এখানে ক্যান্সার আছে কিনা। এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে আমরা ট্রানজিশনাল জোন, পেরিউরেথ্রাল ট্রানজিশনাল জোনের যে বেড়ে যাওয়া মাংসগুলো কেটে নিয়ে আসি, সেখানে 5 থেকে 10% ক্ষেত্রে ক্যান্সার থাকতে পারে। তবে সাধারণত ক্যান্সার থাকলে আমরা আরো কিছু মার্কার আছে, সেই মার্কারগুলো দেখে আগে থেকেই আমরা ধারণা করে ফেলি এবং আমাদের তখন চিকিৎসা এবং ইনভেস্টিগেশনের ধরনগুলো আমরা ওই দিকে ডাইরেক্ট করা হয়। তো এটি নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নেই। পেশাবের এই উপসর্গগুলো দেখা দিলে যে কোনো ইউরোলজিস্টের কাছে পরামর্শ নেওয়া অবশ্যই দরকার, কেননা একজন ইউরোলজিস্টই সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে রোগীর আসলে এখন মেডিকেল থেরাপি প্রয়োজন নাকি রোগীর ইমিডিয়েট সার্জিক্যাল থেরাপি প্রয়োজন।